2023 সালে এসে কিন্তু ই পাসপোর্টের একটু চেঞ্জ এসেছে। যারা ই পাসপোর্ট করবেন ভাবছেন 2023 সালে, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আপনাদের বলে নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি। ই পাসপোর্ট এখন বর্তমানে কিন্তু ঘরে বসে আবেদন করা যায়, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু কিছুদিন আগেও কিন্তু ই পাসপোর্টের জন্য পেমেন্ট করতে হতো ব্যাংকে গিয়ে, কিন্তু এখন কিন্তু পেমেন্টের ক্ষেত্রে একটু চেঞ্জ এসেছে। এবং এই চেঞ্জ আসার পরে অনেকেরই কিন্তু কিছু সমস্যা হচ্ছে, যেমন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার পরে কিছু জিনিস আপনারা ফেস করতেছেন, সেটা হচ্ছে অনেকেই ট্রানজ্যাকশন আইডি পাচ্ছেন না এবং অনেকেরই কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আজকের ভিডিওতে A to Z প্রসেস থাকবে, কিভাবে আপনি ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, কিভাবে আপনি কোনো প্রকার দালালের ঝামেলা ছাড়াই আপনার ই পাসপোর্টটি হাতে নিতে পারবেন, এবং ই পাসপোর্টে অনলাইনে আবেদন করলে কি অসুবিধা হয়, এই সকল কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনি যদি 2023 সালে এসে ই পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে বেশ কিছু জিনিস লক্ষ্য করতে হবে। প্রথমত হলো সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে, দ্বিতীয়ত হলো সঠিকভাবে পেমেন্ট করতে হবে, এবং তৃতীয়ত হলো আপনাকে সঠিকভাবে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এই তিনটা স্টেপের ভিতরে বেশ কিছু জিনিস লক্ষণীয় রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গাতে স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি পাসপোর্টের আবেদন করেও পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করতে পারবেন না। তো যাই হোক, আপনি যে কাজটি করবেন, আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি এইখানে গুগলের সার্চ বারে সার্চ করবেন ই পাসপোর্ট বিডি লিখে। ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন সবার উপরেই আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ল্যান্ডিং পেজ চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এখানে শুরুতে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন কিনা সেটা আপনি এখান থেকে ইয়েস দিবেন। তারপরে নিচে থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তার মানে আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে নিচে থেকে আপনার পুলিশ স্টেশনটি আপনি সিলেক্ট করে দিবেন। এবার নিচে থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসের নাম চলে আসবে। আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবার সেকেন্ড স্টেপ, এই স্টেপে এসে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান নামের একটা অপশন রয়েছে, এটাকে আপনি টিক মার্ক দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন। দেন আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপে এসে এই জায়গাটিতে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে শুরুতে আপনি দেখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস, তার নিচে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। এইখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটি আপনার আপার কেস লোয়ার কেস সহ মিনিমাম 6 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন রয়েছে। পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন গিভেন নেম এবং সারনেম। এই গিভেন নেম এবং সারনেমটা আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। গিভেন নেম এবং সারনেমের জায়গায় অনেকেরই সমস্যা হয়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার নামের যে প্রথম অংশ সেটা দিবেন আপনি গিভেন নেমে, এবং যে শেষের অংশ থাকবে সেটা দিবেন আপনি সারনেমে। যেমন এখানে আমি যার জন্য আবেদন করতেছি তার নাম হচ্ছে এমডি শাওন শিকদার। এখানে দেখতে পাচ্ছেন আমি এমডি শাওন দিলাম গিভেন নেমে এবং শিকদার দিলাম আমি হচ্ছে সারনেমে। এবার আপনি একটু নিচের দিকে গেলে আপনার ফোন নাম্বার এর অপশন পাবেন। এইখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে আই এম হিউম্যান এই লেখাতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন একটা ইমেল চলে গেছে আপনার মেইলের ভিতরে। সেখানে আপনি একটি লিঙ্ক পাবেন যেখানে হেয়ার লেখা রয়েছে, সেটাতে ক্লিক করলেই আপনার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে সাইন ইন করতে বলবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি সাইন ইন অপশনে প্রেস করবেন। সাইন ইন অপশনে প্রেস করে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি এখানে দিবেন। দেওয়ার পরে আই এম হিউম্যান এই অপশনটিতে ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে বেশ কয়েকটি স্টেপ রয়েছে, তার ভিতরে প্রথম হচ্ছে পার্সোনাল টাইপ, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, আইডি ডকুমেন্টস, প্যারেন্টাল ইনফরমেশন, স্পাউস ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, পাসপোর্ট অপশন। এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে।
শুরুতেই আপনি এখানে দেখতে পারবেন পাসপোর্ট টাইপ, এখান থেকে আপনি অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবেন, আর যদি অফিসিয়ালভাবে পাসপোর্ট করেন তাহলে এখান থেকে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করতে হবে। দেন আপনি দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশনের জায়গায় শুরুতেই একটি টিক মার্ক রয়েছে, এখানে আপনি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তার নিচে থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে আপনি এইখানে দেখতে পারবেন আপনার নাম চলে আসছে। এবার এখান থেকে সিলেক্ট প্রফেশন, সিলেক্ট প্রফেশনের ভিতরে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে অবশ্যই আপনি যে প্রফেশনটি দিবেন সেই প্রফেশনের জন্য একটা ভ্যালিড ডকুমেন্ট থাকে। যেমন আপনি যদি প্রাইভেট সার্ভিস দেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা আইডি কার্ড, কিংবা আপনি যদি এখানে অন্য কোনো প্রফেশন দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই প্রফেশনের এগেনস্টে আপনাকে একটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি এখানে আদার্স দেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। আমি আদার্স দিয়ে ঝামেলায় পড়েছিলাম, তো এখানে আমি আদার্সটা সিলেক্ট করলাম। আপনি কিন্তু এখানে আদার্স দিবেন না, আপনার যে প্রফেশন সেটা আপনি দিবেন। এবং আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে স্টুডেন্ট দিবেন, অথবা আপনার যদি কোনো প্রফেশন না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটি প্রফেশনের সার্টিফিকেট আপনি এখানে সংগ্রহ করবেন, কিংবা আনএমপ্লয়েড দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন সিলেক্ট রিলিজিয়ন, এখান থেকে আপনি রিলিজিয়নের জায়গায় আপনার রিলিজিয়নটি সিলেক্ট করবেন। রিলিজিয়ন আপনি ইসলাম, হিন্দু বা যেটাই হোক না কেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার রয়েছে অপশনাল, এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তার নিচে বার্থ ডাটা, এই বার্থ ডাটার জায়গায় আপনি সর্বপ্রথম সিলেক্ট করবেন আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, তার নিচে আপনার ডিস্ট্রিক্ট, তার মানে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা তার নিচে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ, এইখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুসারে। ভিউয়ার্স, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদেরকে, আপনি যখন ই পাসপোর্ট করবেন তখন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার এনআইডি কার্ডের সাথে যেন হুবাহু মিল থাকে। আপনার যদি আগের পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এমআরপি পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ডের মিল থাকতে হবে। এবং সার্টিফিকেট দিয়ে যদি আপনি এখানে আবেদন করেন, তার মানে প্রফেশন যদি স্টুডেন্ট সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের হুবাহু মিল থাকতে হবে। এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সিটিজেনশিপ ইনফরমেশন, এইখান থেকে আপনার সিটিজেনশিপ আপনি এখানে উল্লেখ করবেন। এখানে আপনার সিটিজেনশিপের জায়গায় দেখতে পারবেন বেশ কয়েকটি অপশন রয়েছে। আপনি যদি বাংলাদেশি থাকেন তাহলে এখান থেকে বাই বার্থ সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে প্রেস করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই স্টেপে আসার পরে আপনাকে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। শুরুতে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ভিলেজ, তারপরে রোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পোস্টাল কোড, এই সকল কিছু আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন আপনার এনআইডি কার্ড অনুসারে। মনে রাখবেন এখানে আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে কিন্তু ভেরিফিকেশন যাবে, পুলিশ ভেরিফিকেশন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন একটি বক্স রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট, তার মানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই একই। যদি আপনার আলাদা থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি টিক মার্কটি উঠিয়ে দিবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে দুই অ্যাড্রেসেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন যাবে। তারপরে আপনি নিচে দেখতে পারবেন এখান থেকে অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস, এখান থেকে উপরের অপশনটি সিলেক্ট থাকবে রিজিওনাল অফিস আরপিও, এবং নিচে দেখতে পারবেন আপনার পাসপোর্ট অফিসের নাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে প্রেস করবেন, দেন দেখতে পারবেন আইডি অ্যান্ড ডকুমেন্টস এই অপশনটি চলে আসবে আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে। শুরুতেই দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট, তার মানে এমআরপি পাসপোর্ট আছে আমার। তারপরে সেকেন্ডটা দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট, তার মানে ই পাসপোর্ট। আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এমআরপি পাসপোর্ট অপশন সিলেক্ট করবেন, আপনার যদি ই পাসপোর্ট থাকে তাহলে ই পাসপোর্ট অপশন সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো পাসপোর্টই না থাকে তাহলে একদম ডান পাশের অপশন নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এমআরপি পাসপোর্ট রয়েছে, তার মানে আমি যার জন্য আবেদন করছি তার যেহেতু এমআরপি পাসপোর্ট রয়েছে, তাই আমি এখান থেকে ইয়েস আই হ্যাভ এমআরপি পাসপোর্ট এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে দেখতে পারবেন নিচে আরো কিছু অপশন চলে আসবে। এইখান থেকে শুরুতেই দেখতে পারবেন যে কি কারণে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে যেতে যাচ্ছেন। এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কনভারসেশন টু ই পাসপোর্ট একদম উপরের অপশন এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনি এক্সপায়ার্ড অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনার এমআরপি পাসপোর্টটি হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে লস্ট স্টোলেন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে যেটা আপনার সাথে যায় সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আপনার যে এমআরপি পাসপোর্টটি রয়েছে এমআরপি পাসপোর্টের নাম্বার এখানে সঠিকভাবে দিতে হবে। তারপরে এখান থেকে ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপাইরেশন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, না থাকলে নো দিবেন।
এবার নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এই জায়গাটিতে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আর যদি আপনার বয়স 18 বছরের নিচে থাকে তাহলে কিন্তু এইখানে আপনার বিআরসি নাম্বার, তার মানে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিতে বলবে। যেহেতু 18 বছরের উপরে, তাই এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে। এখানে আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে 7 কন্টিনিউ দিলাম। আপনারাও সেম কাজটি করবেন। এরপরে দেখতে পারবেন প্যারেন্টাল ইনফরমেশন, এই জায়গাটিতে এসে আপনারা আপনার বাবার ইনফরমেশন এবং মায়ের ইনফরমেশন দিয়ে দিবেন এবং এনআইডি কার্ড, এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, এটা অপশনাল থাকলেও এটা কিন্তু আপনি অবশ্যই দিবেন। আপনি যদি এটা না দেন তাহলে কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে যাবেন তখন কিন্তু তারা ঝামেলা করবে। সুতরাং এখানে আপনার বাবার নাম, প্রফেশন, ন্যাশনালিটি এবং তার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, সেমভাবে মায়ের নাম, মায়ের প্রফেশন এবং মায়ের ন্যাশনালিটি, মায়ের আইডি কার্ডের নাম্বার, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান ইনফরমেশন, যদি আপনার বাবা মা না থাকে সেই ক্ষেত্রে আপনার গার্ডিয়ান কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনার বাবা মা থাকে তাহলে এখান থেকে যে টিক বক্সটি রয়েছে নট অ্যাপ্লিকেবল, এটাতে আপনি ক্লিক করে দিবেন। দেন আপনি নিচে থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। পরবর্তী স্টেপটি হলো স্পাউস ইনফরমেশন, তার মানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি ম্যারিড থাকেন ম্যারিড সিলেক্ট করবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু সিঙ্গেল তাই এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এই ইমার্জেন্সি কন্ট্যাক্টের ভিতরে আপনি যে কাউকে সিলেক্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নাম্বারটি যদি বন্ধ থাকে পুলিশ ভেরিফিকেশনে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনাকে যোগাযোগ করা হবে আপনার সাথে, এবং ইমার্জেন্সি কন্ট্যাক্টে কিন্তু আপনার পাসপোর্টের প্রথম পাতাতে কিন্তু উল্লেখ থাকবে। সুতরাং এখানে আপনি আপনার পরিচিত কারোটাই দিবেন। তো আমি এখানে বাবারটা দিলাম, বাবার দেওয়ার পরে বাবার নাম চলে আসছে, অ্যাড্রেস, এখানে বাবার অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন বাবার ফোন নাম্বার, এখানে আপনার যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন থাকবে তার ফোন নাম্বারটি দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এবার হচ্ছে পাসপোর্ট অপশন। পাসপোর্ট অপশন আপনারা জানেন যে ই পাসপোর্টের ক্যাটাগরি থাকে দুই রকমের, একটা হচ্ছে 48 পেজ আর একটা হচ্ছে 64 পেজ। এবং আপনি যদি এখান থেকে ভ্যালিডিটি, তার মানে আপনার পাসপোর্টের মেয়াদ সিলেক্ট করতে চান, সেটাও কিন্তু দুই ক্যাটাগরির রয়েছে, একটা হচ্ছে 5 বছর আর একটা হচ্ছে 10 বছর। এখানে আপনি যদি 48 পৃষ্ঠা 5 বছর নেন তাহলে একটা অ্যামাউন্ট আসবে এখানে, আর যদি 48 পৃষ্ঠা 10 বছর নেন তাহলে কিন্তু আরেকটা অ্যামাউন্ট আসবে। সেম একইভাবে 64 পেজের ক্ষেত্রেও কিন্তু এরকম, দুইটার দুই রকমের প্রাইস। তো 48 পৃষ্ঠা 10 বছরটাই সব থেকে বেশি স্ট্যান্ডার্ড, এটাই সবাই করে এবং এটার মূল্য হচ্ছে 5750 টাকা, এটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। পরবর্তী স্টেপটি হলো ডেলিভারি ইনফরমেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে এক্সপ্রেস। এই রেগুলার এক্সপ্রেস ছাড়াও আরেকটা কিন্তু অপশন রয়েছে যার নাম সুপার এক্সপ্রেস। সুপার এক্সপ্রেস অপশনটি কিন্তু এখানে নেই। সুপার এক্সপ্রেস ডেলিভারিতে যদি আপনি পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে রিজিওনাল পাসপোর্ট অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, প্রি পুলিশ ভেরিফিকেশন নিতে হবে, তারপরে আবেদন করতে হবে। এখানে রেগুলারের একটা প্রাইস, এক্সপ্রেস ডেলিভারির কিন্তু আরেকটা প্রাইস। রেগুলার ডেলিভারিতে সাধারণত 12 থেকে 20 কর্মদিবসের ভিতরে পাসপোর্টটি দিয়ে দেওয়া হয়, এক্সপ্রেস ডেলিভারিতে 7 থেকে 10 কর্মদিবসের ভিতরে ই পাসপোর্ট দিয়ে দেওয়া হয়। এখান থেকে আমি রেগুলার নিব, তাই রেগুলার সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করলাম। এবার আপনাকে আপনার যে ইনফরমেশন যেগুলো আপনি ইতিমধ্যে ইনপুট করেছেন বা টাইপ করেছেন সেই ইনফরমেশনগুলো এখানে শো করবে। এবার আপনি এইখানে সাবমিট করার পূর্বে অবশ্যই প্রত্যেকটি স্টেপ ভালোভাবে দেখে নেবেন এবং প্রত্যেকটি ইনফরমেশন ভালোভাবে আপনি মিলিয়ে নেবেন। যদি কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু এডিট করা বা এটা ডিলিট করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলার শিকার হবেন। এবার এখানে সব কিছু যাচাই বাছাই করার পরে নিচে দেখতে পারবেন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট নামের একটি অপশন রয়েছে। আপনি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন, আপনার সামনে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিবেন। দেন আপনি দেখতে পারবেন আপনাকে আপনার সামারিটি দেখাবে। এই সামারিটি কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, এটা মনে রাখবেন। এবার সামারির নিচে দেখতে পারবেন পেমেন্ট অপশন। আগে কিন্তু এখানে শুধুমাত্র একটা পেমেন্ট অপশন ছিল, সেটা হচ্ছে অফলাইন পেমেন্ট। এখন কিন্তু এখানে দুইটা পেমেন্ট অপশন, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। অফলাইন পেমেন্ট দিলে আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে, আর অনলাইন পেমেন্ট দিলে আপনি যে কোনোভাবে টাকা জমা দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং, কার্ড, এগুলোর মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে পারবেন। এই ক্ষেত্রে আমি অনলাইন পেমেন্ট সিলেক্ট করলাম, যেহেতু এটা নতুন সিস্টেমের কোনো ভিডিও নেই আমার, তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য অনলাইন পেমেন্টটি দেখাচ্ছি এবং অনলাইন পেমেন্টে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর সমাধানও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন আপনাকে রিডিরেক্ট করে একটা ব্রাউজারে বা একটা নিউ ট্যাবে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর এক পে, তার মানে হচ্ছে এক পে হচ্ছে ই পাসপোর্টের পেমেন্ট গেটওয়ে।
এখানে আসলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পাসপোর্টের অ্যামাউন্ট চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন রয়েছে। একটা হচ্ছে কার্ডস, আরেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, আরেকটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, আরেকটা হচ্ছে ওয়ালেটস। এখান থেকে আপনার যেটা সুবিধা সেই মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে এখানে কিন্তু একটা সার্ভিস চার্জ রয়েছে, সেই সার্ভিস চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতেছি, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি পেমেন্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যদি আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করি তাহলে এক পে চার্জ হচ্ছে 11 টাকা 50 পয়সা। তো এখান থেকে আপনি চাইলে বিকাশ, নগদ, উপায় এবং যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো আমার কাছে সহজ মনে হয়েছে বিকাশ, তাই আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করলাম। বিকাশ অপশনটি সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে পে নাও। আপনি এখান থেকে পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে বিকাশের পেমেন্ট অপশন চলে আসবে। এখানে শুরুতে আপনি আপনার নাম্বার দিবেন, নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি দিবেন। ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করলে আপনাকে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিতে বলবে। এখানে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিলে দেখতে পারবেন আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি এখান থেকে প্রিন্ট সামারি এই অপশনটিতে ক্লিক করে প্রিন্ট করে নেবেন সামারি, অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এইখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। মনে রাখবেন এখানে সামারি এবং অ্যাপ্লিকেশন দুইটাই কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তো যেহেতু আমাদের পেমেন্টটি হয়ে গেছে, এবার পেমেন্টের প্রুফ আমাদেরকে ডাউনলোড করতে হবে। পেমেন্ট প্রুফ ডাউনলোড করার জন্য আপনি যে কাজটি করবেন, এইখান থেকে পাসপোর্ট ফিস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই পাসপোর্ট ফিস অপশনে ক্লিক করবেন। পাসপোর্ট ফিস অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে একটি অপশন রয়েছে। এক নম্বরেই দেখতে পারবেন নিচের দিকে 3টা অপশন রয়েছে, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এইখান থেকে আপনি সেকেন্ড যে ক্লিক হেয়ার রয়েছে সেই সেকেন্ড ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে 3টা অপশন পাবেন, একটা হচ্ছে রসিদ নাম্বার, আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার, আরেকটা হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, তার মানে ওআইডি, যেটা আপনার সামারির ভিতরে রয়েছে। এখান থেকে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এটা সিলেক্ট করবেন। পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটি সিলেক্ট করার পরে আপনার ওআইডিটি এখানে দিয়ে দিবেন। আপনার ওআইডিটি দিয়ে এখানে সাবমিট করার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি সার্চ রেজাল্ট চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন আপনার ভিউ রিসিপ্ট অপশন চলে আসছে এবং দেখতে পাচ্ছেন পেইড ডেট, ট্রানজ্যাকশন আইডি, মোবাইল নাম্বার, কাস্টমার নেম, সার্ভিস নেম, ট্রানজ্যাকশন এগুলো কিন্তু দেখাচ্ছে এবং সবার শেষে দেখাচ্ছে এখানে সাকসেস, তার মানে আপনার পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি সামারি চলে আসবে। এইখানে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এইখানে আপনাদেরকে দেখতে হবে যে পাসপোর্টের চালান নাম্বারটি কি এখানে দেওয়া হয়েছে কিনা। অনেকের ক্ষেত্রে এখানে পাসপোর্টের চালান নাম্বারের জায়গায় নুল লেখা আসতে পারে নেটওয়ার্ক ত্রুটির কারণে। তো এইখানে যদি আপনার পাসপোর্টের চালান নাম্বার না আসে তাহলে কিন্তু আপনি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন না। যদি আপনাদের এরকম সমস্যা হয় তাহলে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবারও এখানে সার্চ করবেন, তাহলেই দেখতে পারবেন আপনার এই জায়গাটিতে নিচে কয়েকটা অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে ক্যান্সেল, ডাউনলোড, প্রিন্ট এবং ভেরিফাই চালান। এইখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার চালানটিকে আপনি ডাউনলোড করে নেবেন। যে এটাই হচ্ছে 1 পেজ চালান। এই ফর্মটি আপনাকে প্রিন্ট করে আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। তো ভিউয়ার্স, ঠিক এইভাবেই আপনি আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করবেন। আবেদন করার পরে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্ম, সামারি ফর্ম এবং 1 পে থেকে যে আপনাকে চালান ফর্ম দিবে সেই চালান ফর্ম এবং আপনার যে প্রফেশন রয়েছে সেই প্রফেশনের এগেনস্টে একটা ডকুমেন্ট, আপনার অরিজিনাল এনআইডি কার্ড, বাবা মায়ের এনআইডি কার্ড, এইগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে। রিজিওনাল পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনি সেটা জমা দিবেন। জমা দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আসবেন এবং আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে আসবেন। ডেলিভারি স্লিপ নিয়ে আসার কিছুদিন পরে আপনার কাছে ভেরিফিকেশন যাবে। ভেরিফিকেশনের পরেই আপনার ই পাসপোর্টটি প্রিন্টিংয়ে চলে যাবে এবং আপনি আপনার ই পাসপোর্টটি নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যে ভিডিওটি বললাম হয়তোবা আমি কথাগুলো দ্রুত বলেছি, কিন্তু আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন আমার মনে হয় কোনো প্রকার দালালের কাছে আপনাকে যেতে হবে না। পাসপোর্টের ফিস যেটা ঠিক ওই ফিস দিয়েই আপনি আপনার পাসপোর্ট করতে পারবেন এবং বর্তমানে কিন্তু দালাল ছাড়া যদি আপনি ই পাসপোর্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি ই পাসপোর্টটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, কিভাবে আপনি ব্যাংকে না গিয়ে ঘরে বসে ই পাসপোর্টের পেমেন্টটি করবেন এবং কিভাবে আপনি দালাল ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আপনার ই পাসপোর্টটি হাতে নিতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।